আধুনিক বাংলা কবিতার জগতে সুধীন্দ্রনাথ দত্ত এক বলিষ্ঠ কবি ব্যক্তিত্ব। সেই বলিষ্ঠ কবি ব্যক্তিত্ব সুধীন্দ্রনাথ দত্তের একটি বিখ্যাত কবিতা নষ্টনীড়। সেই নষ্টনীড় কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে সেই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই। এবার শুরু করব আমরা আমাদের নির্দিষ্ট বিষয়, অর্থাৎ কবি সুধীন্দ্রনাথ দত্তের নষ্টনীড় কবিতা নিয়ে আলোচনা। কবি সুধীন্দ্রনাথ দত্তের কাব্য যেন ভ্রষ্ট আদমের আর্তনাদ। তার কাব্য পাঠকালে মনে হয় তিনি যেন নিঃসঙ্গ চূড়ায় দাঁড়িয়ে এই পৃথিবীর নিঃসীম শূন্যতাকে অবলোকন করছেন। তিনি জানেন বিরূপ বিশ্বে মানুষ নিয়ত একাকী। দেবতার উপরেও ভরসা তিনি রাখতে পারেন না, কারণ অপমৃত দেবতার লগ্নভ্রষ্ট প্রেত যেন কাঁদে। প্রেমে তার আস্থা নেই, কারণ এই রাক্ষসী বেলায় প্রেম আসতে পারে না। এ হেন কবির একটি অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ দশমী। এই দশমী কাব্যগ্রন্থটি 1956 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল। তাঁর তন্নী, ক্রন্দসী, সংবর্ত, উত্তর ফাল্গুনী প্রভৃতি কাব্যগুলির নামগুলি যেমন বিশেষ তাৎপর্যমণ্ডিত এবং অর্থবহ, এই 1956 খ্রিস্টাব্দে প্রকাশিত দশমী কাব্যগ্রন্থ একইভাবে তাৎপর্যপূর্ণ ও অর্থবহ। এই কাব্যগ্রন্থ আসলে 10টি কবিতার সংকলন। সেই 10টি কবিতা হতে এমন হতে পারে নামকরণ করেছেন দশমী। তবে সেই দশমী নামকরণ এত সহজ ব্যাখ্যা না দেওয়াই ভালো। দশমী শব্দটির সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। দশমী একটা বিরহের প্রতীক, বেদনার প্রতীক, বিদায়ের প্রতীক। এই দশমী কাব্য ছিল কবি সুধীন্দ্রনাথ দত্তের শেষ কাব্যগ্রন্থ, অর্থাৎ তিনি কাব্যজগৎ থেকে বিদায় নেবেন, এটাই তার শেষ কাব্য। এটা বোঝাতেও হয়তো দশমী কাব্যগ্রন্থ নামকরণ করেছেন। যাই হোক, এই দশমী কাব্যগ্রন্থে কবি সুধীন্দ্রনাথ দত্ত তার নিখিল নাস্তিক্যবাদের দর্শন হতে অস্তিত্ববাদী দর্শনে পৌঁছেছেন। আমরা প্রত্যেকেই জানি কবি সুধীন্দ্রনাথ দত্তের কবি মানসিকতা বৌদ্ধ দর্শন দ্বারা পুষ্ট ছিল। তার কবিতাগুলি যে বৌদ্ধ দর্শন দ্বারা পুষ্ট ছিল তার পরিচয় দশমী কাব্যের প্রায় প্রতিটি কবিতাতেই আছে। তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন, আমাদের অন্তরের বোধিসত্তাকে যদি জ্ঞানের আলোকে প্রদীপ্ত করা হয় তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, তাহলেই আমাদের এই যে অশেষ দুঃখ, যন্ত্রণা, অজ্ঞান, তা থেকে আমরা মুক্তি পেতে পারি। এ হেন গুরুত্বপূর্ণ সেই দশমী কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এই নষ্টনীড়। তবে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, নষ্টনীড় কবিতাটিও কবি সুধীন্দ্রনাথ দত্তের হয়তো শেষ কবিতা, সম্ভবত শেষ কবিতা। দশমী কাব্যের এই কবিতাগুলি প্রতিটি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। প্রত্যেকটিতেই একই মৌল জিজ্ঞাসা, নিজেকে খোঁজা, নিজের সঙ্গে বিতর্কে প্রবৃত্ত হওয়া এবং নিজের আদিভৌতিক দুর্বলতাগুলি বিশ্লেষণ করা। অবশেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে আপন আলোকে ধৌত অন্তরের চিরস্বচ্ছ পথই মুক্তির পথ। সেই ভাবনা থেকেই নষ্টনীড় কবিতাটি কবি রচনা করেছেন। এই নষ্টনীড় কবিতাটি কবি সুধীন্দ্রনাথ দত্ত কলকাতায় 1956 খ্রিস্টাব্দের 31শে মার্চ রচনা করেন। এই কবিতাটিতে 2টি স্তবক আছে। প্রতিটি স্তবকে 10টি করে পংক্তি, মোট 20টি পংক্তি আছে। এটি তার সম্ভবত শেষ কবিতা। তার সারা জীবনের দার্শনিক অভিজ্ঞতার উজ্জ্বল হীরকখণ্ড। মাত্রাবৃত্ত ছন্দের দোলা কবিতাটিকে এক অন্য মাত্রা দিয়েছে। কবিতাটি স্বল্পাক্ষর ও গূঢ়ার্থ ব্যঞ্জক, একাধারে প্রতীক এবং চিত্রকল্পাশ্রয়ী। সেই দিক থেকে বিচার করলে এই কবিতাটি বিভিন্ন পাঠক তার মানসিকতা অনুযায়ী বিভিন্ন ধরনের অর্থ করতেই পারেন। তবে যে অর্থই করুক না কেন, সেই অর্থে পৌঁছবার পূর্বে তিনি এই কবিতাটিতে উপরে যে অর্থ দিয়েছেন
কবিতাটির মধ্যে ছবি তিনি এঁকেছেন। আমরা প্রথমে সেই উপরের ছবিটি দেখার চেষ্টা করব, তারপর এই কবিতার ভিতরে অর্থাৎ এর অন্তঃস্থলে কি আছে সেটি খোঁজার চেষ্টা করব। নষ্টনীড়। নষ্টনীড় কাকে বলে, কোন অর্থে নষ্টনীড় শব্দটি কবি সুধীন্দ্রনাথ দত্ত ব্যবহার করেছেন? নীড় শব্দের অর্থ পাখির বাসা, যে বাসা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ক্ষণস্থায়ী অর্থে নষ্টনীড় শব্দগুচ্ছ ব্যবহৃত হতে পারে। যে আশ্রয়স্থল আমরা অনেক দিনের পরিশ্রমে অনেক ভালোবাসা দিয়ে গড়ে তুলি, সেই আশ্রয়স্থল কেমনভাবে নিমেষেই নষ্ট হয়ে যেতে পারে, সেই আশ্রয়স্থল থেকে আমরা কেমনভাবে বিচ্যুত হয়ে যেতে পারি, সেই অর্থেই নষ্টনীড়। আবার পাখি অনেক পরিশ্রম দিয়ে অনেক ভালোবাসা দিয়ে তার নীড় তৈরি করে, কিন্তু সেই নীড়ে সারা জীবন তার আশ্রয় হয় না, এক সময় সেই নীড় থাকে পড়ে তাকে উড়ে যেতে হয়, সেই অর্থে নষ্টনীড়। এবার দেখি কবিতাটির সহজ সরল গদ্যে কি অর্থ দাঁড়ায়। কবি প্রথমেই বলছেন, কৃষ্ণচূড়া নিমেষে মাথা নাড়ে, কুলাই খোঁজে সুখ, চৈত্র শেষ সূচিত হারে হারে, সূর্য অদমুখ। এক আশ্রয় হারা পাখি নিজের নীড়ের সন্ধানে উড়ে উড়ে চলেছে, কিন্তু কৃষ্ণচূড়া মাথা নেড়ে জানিয়ে দেয় হেতা নয়, হেতা নয়, অর্থাৎ এখানে তার স্থান নেই। অন্যদিকে চৈত্র শেষ হয়েছে, অর্থাৎ বসন্ত শেষ হয়েছে, যৌবন অতিক্রান্ত হয়েছে, তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। সূর্য অধমুখ, সূর্যকিরণ ম্লান হয়ে এসেছে, সন্ধ্যা আসন্ন। এই পরিবেশে, এই পরিস্থিতিতে আশ্রয়ের খোঁজে পাখি দূর থেকে দূরে উড়ে যায়। কে বলে দুর্মুখর তবু পবনে, কোথায় যেন নিবিড় বলে যবনে, চিরয়মান নির্বাপিত হবনে কালের কৌতুক। আশ্রয়ের খোঁজে পাখি দূর থেকে দূরে উড়ে যায়, তার ডানার আঘাতে দূর অর্থাৎ ভবিষ্যৎ বা অতীত, এখানে আমি ভবিষ্যৎ হিসাবে বিশ্লেষণ করছি। অস্পষ্ট ভবিষ্যৎ কথা কয়ে ওঠে, যেন স্পষ্ট হয়ে ওঠে। সেখানে আমরা কি দেখতে পাই না, সেখানে দেখতে পাই কেবল এ দুর্মুখর তবু পবনে, কোথায় যেন নিবিদ বলে যবনে। নিবিদ প্রাগৈতিহাসিক যুগে অনার্যদের মন্ত্রের ভাষা নিবিদ, কিন্তু কবি সুধীন্দ্রনাথ দত্ত একটি চিঠিতে পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই নিবিদ শব্দ তিনি অসভ্যের ভাষা অর্থে, ইতর ভাষা অর্থে ব্যবহার করেছেন। যখন তিনি বলছেন কেবল ইঁদুর মুখর তবু পবনে, কোথায় যেন নিবিদ বলে যবনে, অর্থাৎ আশ্রয়ের খোঁজে পাখি দূর থেকে দূরে উড়ে যায়, তার ডানার আঘাতে দূর যেন কথা কয়ে ওঠে, ভবিষ্যৎ যেন কথা কয়ে ওঠে। সেই ভবিষ্যৎ দেখতে গিয়ে পাখি দেখে যে সেটা অসভ্যের ভাষা, খুব একটা শ্রদ্ধার জিনিস নয়। নিবিদ বলে যবনে, বর্তমান নিরাবলম্ব, ভবিষ্যৎ অশ্রদ্ধেয়। তারপর পাখি দূর অতীতের দিকে তাকায়, চিরায়মান নির্বাপিত ভবনে কালের কৌতুক। কিন্তু সেখানেও দেখা যায় তার যে হোম যাগ যজ্ঞ যত কর্ম সবই এক মুঠো ছায়ে পরিণত হয়। মহাকাল কোনো কাজেরই স্বীকৃতি দেয় না। তাহলে বর্তমান নিরাবলম্ব, ভবিষ্যৎ অশ্রদ্ধেয়, অতীতের কৃতকর্ম কিছুই নেই, শুধু ছাই পড়ে আছে। ভূত ভবিষ্যৎ বর্তমান যখন নিরাবলম্ব, তখন পাখি মহাশূন্যের দিকে এগিয়ে চলে। বিরত মহাশূন্য ওই গোধূলি ধীরে ঝাড়ে, কৃষ্ণচূড়া তারায় ওড়ে সুখ। এদিকে গোধূলিকেও মনে হয়েছে যেন এক বিরাট পাখি, সে যেন সন্ধ্যার দিকে এগিয়ে চলেছে। কৃষ্ণচূড়া তারায়, কৃষ্ণচূড়া পাখিকে তাড়িয়ে দেয়, সুখ কিন্তু উড়ে উড়ে চলে আশ্রয়ের সন্ধানে। এমন সময় কখন ওঠে পাতাল ভেদ করে অসম্ভূত অমা। উড়তে উড়তে পাখি দেখে নিচ থেকে এক ভুঁইফোর অন্ধকার উঠে আসছে। বায়ুর বেগ সহসা যায় মোড়ে, দ্রাঘিমা দেয় ক্ষমা। সঙ্গে সঙ্গে বায়ুর বেগ যায় কমে, বাতাস থেমে যায়,
অর্থাৎ কামনা বাসনার পরিসমাপ্তি ঘটে, দ্রাঘিমা দেয় ক্ষমা, অর্থাৎ পৃথিবী সংকুচিত হয়ে যায়। জ্যোতির্গামী কিন্তু সেই তমস, তারার ভেনা উৎসারিত ক্রমশ। সেই অসম্ভূত অমা হতে হাজার তারার উৎপত্তি, চারিদিকে আলোয় আলোময় হয়ে ওঠে। আসলে এই অসম্ভূত অমা থেকেই হাজার তারার সৃষ্টি, লক্ষ তারার সৃষ্টি। পাখি অবাক হয়ে দেখে সেই অপরিচিত অন্ধকারও আলোর দিকে ছুটে চলেছে। সমস্তই নক্ষত্রের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। তারার হেন উৎসারিত ক্রমশ, মনে পড়ে তীর্থামৃত লোমস, স্বয়ম্বর প্রমা। প্রমা শব্দের অর্থ যথার্থ জ্ঞান। আর লোমসকে না, লোমস হলেন মহাভারতের একজন ঋষি। পঞ্চমান্ডব যখন তীর্থে তীর্থে বেড়াচ্ছিলেন, তখন তাদেরকে তীর্থমাত্র শ্রবণ করাচ্ছিলেন এই মহাজ্ঞানী লোমস। এখানে কবি বলেছেন সেই লোমসও যুধিষ্ঠিরদেরকে কোনো তত্ত্বজ্ঞান শেখাচ্ছেন না, পঞ্চপাণ্ডবকে কোনো গল্প বলছেন না, তার মধ্যেও আত্মজ্ঞানের জন্ম হয়েছে। অর্থাৎ এই বাক্যটি বলে যে শূন্যতা বোধ থেকে সততই বোধি বা আত্মজ্ঞানের জন্ম হয়। তার জন্য কোনো উপদেষ্টা বা পথপ্রদর্শকের প্রয়োজন হয় না। চিরকালের রাজ্যচ্যুত নষ্ট নির্বিবিক্ত মানবাত্মাকে সচেষ্টায় মুক্তির পথ খুঁজে নিতে হয়। অতীত বা শ্রুত বিদ্যা কোনো কিছুই তাকে সাহায্য করে না। সেই কারণে লোমসও আর কোনো তত্ত্বজ্ঞান দিচ্ছেন না, নিজের মধ্যেই আত্মজ্ঞানের সৃষ্টি হয়েছে তাঁর। তাই তিনি নিজের অভিজ্ঞতার কথা নিজেই বর্ণনা করছেন। এটা দেখে পাখি কি করল, তাহলে স্বয়ম্বর ওমা, মানে নিজের মধ্যেই নিজের আত্মজ্ঞানের সৃষ্টি হলো। তাহলে কেন বিরোহী সুগ্ন নিরুদ্দেশে ঘোরে, মোজাই খাগে অনাত্মীয় ওমা? তা যদি হয় তাহলে এই বিরোহী সুখের কিসের জন্য নিরুদ্দেশে ঘোরা? আর তো কোনো নিরুদ্দেশে ঘোরার প্রয়োজন নেই। কি করে তাকে অনাত্মীয় ওমা, অর্থাৎ অন্ধকার, তাকে কেমন করে বিপদে ফেলবে? অর্থাৎ কেমন করে সে মুগ্ধ না হয়ে থাকবে? নিজের মধ্যে আত্মজ্ঞানের জন্ম হলে সমস্ত দুঃখ, সমস্ত অবিদ্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটা খুব সরল অর্থ। এরপরে আমরা দেখব এই কবিতাটিতে সুখকে অর্থাৎ পাখিকে বৃদ্ধের প্রতীক এবং কৃষ্ণচূড়াকে যৌবনের প্রতীক ধরে। তাছাড়া এই কবিতাটির সঙ্গে ভাবগত দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতা তোমার সৃষ্টির পদ রেখেছ আকীর্ণ করি, এই কবিতাটির এটি ভাবগত সাদৃশ্য আছে। সেই সাদৃশ্যই বাকি পরবর্তী ভিডিওতে আমরা এসব নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই।